আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ৭ কলেজে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করবে ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি মানতে কর্তৃপক্ষকে একটু সময় দিতে চান তারা। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে কর্মসূচির ঘোষণা দেয় ৭ কলেজের শিক্ষার্থীরা। এর আগে গতকাল রাতভর সংঘর্ষে জড়ায় ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এর আগে ৭ কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা ২০২৪-২৫ সেশন থেকে ৭ কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল এবং শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা সহ ৫ দফা দাবিতে রোববার সন্ধ্যার পরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে রাত 10:30টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বাসভবনের অভিমুখে যেতে চাইলে গণতন্ত্র তরুণের সামনে আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। এই সময় আহত হয় উভয় পক্ষের অনেক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। নীলক্ষেত রূপ নেয় রণক্ষেত্রে। আমরা আমাদের মতো ওই জায়গায় দাঁড়াইছিলাম যাতে ক্যাম্পাসের মধ্যে ওরা এসে কোনো রকম বিশৃঙ্খলা করতে না পারে, কিন্তু ওদের স্লোগান দেখার পর আমাদের পোলাপান এইটার পাল্টা জবাব দিতে গিয়ে ওদের সাথে একটা মুখোমুখি একটা দাওয়া পাল্টা দেওয়া হয়। যখনই আমরা ফিরে আসছিলাম তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। আর এটার পেছনে অবশ্যই আমি মনে করি এই যে প্রো ভিসি মামুন তার ইন্ধন রয়েছে। পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। রাত ৩টার দিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেয় ৭ কলেজের শিক্ষার্থীরা। প্রো ভিসি মামুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যদি বিচার করে একটি মন্ত্রণালয় না রাখে তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রো ভিসি মামুনের বিচার করতে হবে এবং ৭ কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির নাম আছে ওখান থেকে নামটাকে চরিত্রহীন দিয়ে বাদ দিতে হবে, বাদ দিয়ে প্রো ভিসি পদ থেকে ওকে বাদ দিতে হবে। বাদ দিয়ে ধারা রাখ পর্যন্ত আমরা কাল থেকে সকাল থেকে ৭ কলেজ ঢাকা শহর ব্লক করে দিবে। ৭ কলেজ যে পয়েন্টে ৭ কলেজ রয়েছে সেই পয়েন্ট তারা ব্লক করবে। তিতুমির কলেজ, বাংলা কলেজ, ইডেন কলেজ, বুদ্রুনেলসা কলেজ, ঢাকা কলেজ, সৌরভী কলেজ, কবি নজরুল কলেজ, সকল কলেজ তার পয়েন্টে অবস্থান নেবে এবং যে সকল পুলিশ যাদের নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী এআর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, গতকালের সংঘর্ষের পর আজ আইন শৃঙ্খলা তৎপরতা কেমন দেখছেন? সিনথিয়া, আইন শৃঙ্খলা তৎপরতা বেশ ভালো রয়েছে এই এলাকায়। এইটি সায়েন্স ল্যাব, সিটি কলেজ এবং ঢাকা কলেজ নীলক্ষেত এলাকা, এই এলাকাটি জুড়েই পুলিশের বাড়তি সতর্কতা রয়েছে, যে কারণে কোনো ধরনের সমস্যা আমরা এখানে দেখতে পাইনি। শিক্ষার্থীরা যে ঘোষণা দিয়েছিল সড়ক অবরোধের, সেরকম কোনো অবরোধ নাই। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, কোনো রকমের যানজট এই এলাকায় তৈরি হয়নি। যেহেতু সব রাস্তায় খোলা রয়েছে, কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই যানবাহন চলাচল করছে। শিক্ষার্থীরা যে দাবিগুলোতে এই কর্মসূচি ঘোষণা করেছিল সেগুলো আরেকবার একটু বলতে চাই। সেটি 2024-25 সেশন থেকে ৭ কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল, ৭ কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করানো, শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি করানো, ৭ কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে এবং ৫ নাম্বার হচ্ছে ৭ কলেজে ভর্তি ফির যে স্বচ্ছতা সেটি যে কমিটি গঠন, বিশেষজ্ঞ কমিটি গঠন করে দাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। এই দাবিগুলোর প্রেক্ষিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং প্রো ভিসির সাথে কথা বলতে চেয়েছিলেন।
সেখানে তারা দাবি করেছেন যে প্রো ভিসি তাদের সাথে ভালো ব্যবহার করেনি, তারপরেই আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরে আসলে তারা কর্মসূচি ঘোষণা করেছিল যে যারা সড়ক অবরোধ করবে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। কিন্তু আমরা যেটি জেনেছি যে শহীদ মিনারের 10:30টায় তাদের একটা সংবাদ সম্মেলন আছে, সেখান থেকে নতুন ঘোষণা আসতে পারে এমনটি আমরা জেনেছি। তো সেই সংবাদ সম্মেলনের পরে আরও বিস্তারিত জানিয়ে দেব। সিনথিয়া। ধন্যবাদ। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চাইবেন চিত্রনায়িকা পরিমণি। গেল রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করে বলে জানান পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। এর আগে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে 2021 সালের 6 জুলাই ঢাকার পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার শিকার মাহমুদুল হাসান মাহাদির পরিবার অর্থাভাবে অসহায় জীবনযাপন করছেন। স্বৈরাচার পতনের আন্দোলনে উত্তরায় বুলেটে মারা যান মাহমুদুল হাসান মাহাদি। বাবা মা দুজনেই অসুস্থ। পিতা আব্দুস সাত্তার জানান সরকারের পক্ষ থেকে এখনো কোনো সহায়তা পাননি তারা। 7 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। নিরাপত্তাহীনতার কারণে ছেলে হত্যার অভিযোগে এখনো মামলা করেনি পিতা। এআর বাদলের রিপোর্ট। কি পরিমাণ লাশের রাজত্ব, যে লাশের উপর দিয়ে যে আমাদের এই অবৈধ স্বৈরাচার সরকার খুনি হাসিনা আমাদের বাংলাদেশে রাজত্ব করেছে, সেটা বাংলাদেশের মানুষ আজ আর জানতে বাকি নেই। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই সবাইকে দমিয়ে না যাওয়ার পরামর্শ দিয়ে ফেসবুক লাইভ করেন মাহমুদুল হাসান মাহাদি। তবে আজকে আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে দমে গেলে চলবে না। আমাদের আন্দোলন এখনই শেষ হয় নাই। শেখ হাসিনা পালিয়েছে, পালিয়েই থাকবে, কিন্তু তাকে কোনোভাবে যে কোনোভাবে এদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে এবং তাকে কঠিন থেকে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। ওই দিন সকাল থেকেই ছাত্র জনতার আন্দোলনে ছিলেন মাহমুদুল হাসান। স্বৈরাচার পতনের পর বিজয় উৎসবে যোগ দেন তিনি। এরপরেই ঘাতকের বুলেট মাহমুদুল হাসানের বুক ভেদ করে বেরিয়ে যায়। মাহমুদুল হাসান ছিলেন কোরআনের হাফেজ, ছিলেন মসজিদের ইমাম ও খতিব। الذين هم في صلاتهم خاشعون। মায়ের হাতের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত খাওয়া হয়নি মাহমুদুল হাসানের। আম্মুর সাথে শেষ কথা হয়েছিল সকালবেলা, ওই দিন বের হইতেছে, আম্মু বলতেছে বাবা ওইদিকে যাইস না, গুলি লাগবো। ভাইয়া বলে না মা, গুলি লাগবো না, আজকেই শেখ হাসিনার পতন হইব। তাই আম্মু পরে ভাবি ওনারা বলতেছিল শেখ হাসিনারে কেউ নামাইতে পারবো না। দুপুরবেলা যখন পরে সব খবর ছড়াইলো পতনের, পরে দুপুরবেলা ভাইয়া ফোন দিয়েছে আম্মুর কাছে, ফোন দিয়ে বলতেছে যে আম্মু তোমরা তো বলছো শেখ হাসিনার পতন হইব না, শেখ হাসিনা তো এখন পালাইছে, তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করো, আমি আইসা বিরিয়ানি খাম। পরে আম্মু বলতেছে যে বাবা সব মশলাপাতি সব কিছু নাই, তুই আয়া মশলাপাতি নিয়ে পরে আমরা বিরিয়ানি রান্না করে কালকে খাম। এই মানে আম্মুর সাথে শেষ কথা হয়েছে এইটা। মাহমুদুলের একমাত্র ছেলে ওসমান হাসান হুজাইফা ও স্ত্রী বুশরা আক্তার বায়না করায় মাহমুদুল হাসান ছোট ভাইকে সাইকেল কিনে দিয়েছিলেন। সাইকেল আছে ঠিকই, কিন্তু ভাই নেই। আম্মুর কাছে ফোন করে বলতেছে যে আম্মু অনুমানরে জিজ্ঞেস করো, সাইকেল কিনবো বলছিল, আমার কাছে টাকা আছে, এখন কিছু কিনবে কিনা। পরে আমি বললাম যে আম্মু বলো ভাইয়ারে তাড়াতাড়ি পাঠাইছে। পরে ভাইয়া পাঠাইছে টাকা, পরেই মানে আমরা গিয়া পরের দিন সাইকেল এটা কিনে আনছি। সময় আসলে আমাদেরকে আদর করে জড়ায় ধরতো, জড়ায় ধরে বলতো ভাইয়া যাই করো তাই করো, কিন্তু পড়ালেখা বাদ দেওয়া যাবে, পড়ালেখা সবসময় ঠিক রাখবা, আর মানে অনেক পরিমাণে আদর করতো। মাহমুদুলের বাবা জানান ছেলের আয়েই সংসার চলত। তিনি ইমামতি করলেও অসুস্থতার কারণে এখন আর পারেন না। ছেলে আমায় ফোন দিছিল, যাবো এখানে এই ঘটনা হইতেছে, অনেক গুলাগুলি হইতেছে। আমি এই সময় হায়দ্রাবাদ চৌরাস্তা বাসাত ছিলাম। পরে বললাম যে বাবা এক কাজ কর, একটু দূরে সরে যা, দূরে সরে গেলে হঠাৎ করে গুলি লেগে যাবে। তো ছেলে গুলি আব্বু বাতিলের বিরুদ্ধে, হ্যাঁ এই জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যে মরে যায় শহীদ হয়ে যাবো। তা
তা আমি বলছি আরে বাবা একটু দূরে সরে যা, হ্যাঁ ইচ্ছা করে কেন গুলি লাগাইতে? এখানে অনেক মানুষ, থানার থেকে পুলিশ বের হয়ে মানুষের উপরে আক্রমণ করতেছে, মানুষও চতুর্দিকে থানা ঘেরাও করে রাখছে। ওই উত্তরা থানার সামনে আসরের পরে ওখানে খুব মারাত্মক গোলাগুলি হয়েছে। মানে এখানে থানার ভিতরে পুলিশও ছিল, আবার ইন্ডিয়ান কি বাহিনী বলে একটা ছিল, তারাও ছিল। এখানে আক্রমণ করে 17-18 জন জায়গাতে মেরে লেছে। এর মধ্যে আমার ছেলের বুকের ডাইন ছেড়ে গুলি লাগছে। ঘরে স্ত্রীও অসুস্থ, 2 ছেলে 1 মেয়েও লেখাপড়া করছে। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পরিবারটি। আমার যে এইটা বড় ছেলে ছিল, তার ইনকামের উপরে আমাদের ফ্যামিলিটা চলতো, কিন্তু সে শহীদ হওয়ার পরে আমি এবং ছেলের মা আমরা সবাই অসুস্থ হয়ে গেছি। আমি তো ব্রেন স্ট্রোক করে পুরো বাম সাইড অবশ্য হয়ে গেছে, এখন কিছুটা সুস্থ আছি। এইভাবে আমরা চলতেছি। আমার আরও 2টা ছেলে আছে মাদ্রাসা পড়ে, একটা মেয়ে আছে পড়ে, কিন্তু সরকারি অনুদানটা আপনাদের মাধ্যমে আমি ছেলের বাবা হিসাবে, শহীদের বাবা হিসাবে এটা আমি যেন পাই, এটা অন্যদিকে যেন না যায়, এটা আমার হাতে যেন আসে, তাহলে আমি অনেক উপকৃত হইতে পারব। নিরাপত্তাহীনতার ভয়ে ছেলে হত্যার বিচার চেয়ে এখনো মামলা করেননি তিনি। মামলা দিতে গেলে আঙ্গর বিরুদ্ধে হুমকি ধমকি, আঙ্গর বিরুদ্ধে হত্যা মামলা দিবে, মানহানি মামলা দিবে, ফৌজদারি মামলা দিবে। এটা তো সরকার থেকে আমরা যদি সমস্ত শহীদ পরিবার যদি সরকার থেকে কোনো একটা সহযোগিতা না আইনিভাবে, আমি তো একবার মনে নিয়ত করি যে আমি এদের বিরুদ্ধে মামলা দিয়া আমি কোর্টে যে একটা রিট আবেদন করব, যে সারা বাংলাদেশের শহীদের ফ্যামিলির পক্ষ থেকে যে আমরা আইনানুগভাবে নিরাপত্তা পাইব কিনা এটা আমরা জানতে চাই। মামলা দিবার আগেই তো আঙ্গুর হুমকি দুমকি দিয়ে কাহিল বানিয়ে নিতেছে, মামলা দেওয়ার পরে কী অবস্থা হবে? আর বাদল, RTV, ঢাকা। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অভিযুক্ত আরও 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত 8:30টার দিকে মেথরপট্টি এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এই 11 জনকে গ্রেফতার করে। পরে রাত 9টার দিকে তাদের আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদীর আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য জানান। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদালতের পাশের মেথরপট্টিতে অভিযান চালিয়ে সেখান থেকে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা প্রত্যেকেই আলিফ হত্যা মামলার আসামি বলেও জানান তিনি। সরবরাহ কমে যাওয়ায় কালিয়াকৈরের শিল্প কারখানা ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও জ্বলছে না রান্নার চুলা, আবার কোথাও আগুন থাকলেও তা মিটমিট করছে। এ কারণে রান্না ও খাবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন কালিয়াকৈরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। এছাড়া কারখানাগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন কমেছে। আর্থিক লোকসানে পড়ার শঙ্কায় কারখানা মালিকরা। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। প্রতিদিন দীর্ঘ অপেক্ষার পরও রান্নার চুলায় দেখা নেই আগুনের। অনেক চেষ্টার পর যৎসামান্য আগুনের দেখা মিললেও চুলা জ্বলছে মিটমিট করে। এ চিত্র গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেশ কিছু এলাকার। স্থানীয়রা জানায়, তীব্র গ্যাস সংকটে বাজার থেকে গ্যাস সিলিন্ডার, চুলা, কাঠ কিনে রান্নার কাজ সারছেন। অনেক সময় বাইরে থেকেও খাবার কিনে আনছেন। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ লাইনে গ্যাসের চাপ কমছে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু বাসাবাড়িই নয়, সিএনজি পাম্পেও ঠিকমতো গ্যাস না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের। 3.5 বছর 4 বছর যাবত আমরা গ্যাস পাই না। গ্যাস না পাওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে। আমাদের খানা পিনার সমস্যা হইতেছে, পাকশাকের সমস্যা হইতেছে। 2-2.5 বছর হয়েছে গ্যাস নাইকা, আমরা বিল দিতেছি, আমরা অযথা বিল দিতেছি। খড়ি ব্যবহার করতে হইতেছে, আমাদের অনেক সমস্যার সম্মুখীন পড়তে হইতেছে। আমাদের প্রতি মাসের বিল আমরা ঠিক মতো দিতেছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। আমাদের যা টাকা পাই আমাদের গ্যাস কিনতেই শেষ, কিন্তু আমরা খাবার কিনতে গেলে টাকা থাকে না। রাত 10টায় আসি, 12টায় আসে গ্যাস পাই না, নাকড়ি দিয়ে পুরে রান্না করে খাই। প্রচুর আমাদের কষ্ট হয়। আমরা বাসা বাড়িতে গ্যাস পাইতেছি না, ঠিক আছে, কিন্তু অবৈধ লাইনে গ্যাস থাকে, বৈধ লাইনে গ্যাস থাকে না, আমাদের গ্যাসগুলো দিতে হয়। আবার ফির সিলিন্ডার কিনেও আমাদের পুড়তে হয়। আমরা গার্মেন্টসে চাকরি করে আমরা কয় টাকা আমরা বেতন পাই। সকালবেলা আমরা উঠি, রান্না বসে দেই, ভাত হতেই 40 মিনিট 50 মিনিট লেগে যায়। তরকারি রান্না করবো, খালি ভাত কোনোদিন খাওয়া যায়, কোনোদিন না খাই অফিসে যাইতে হয়। গ্যাসেরও সংকট আছে,
এই জন্য গ্যাসটা আমরা ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে বসে থাকি। উপজেলার ৩ শতাধিক শিল্প কারখানায় প্রতি ঘনফুটে 15 PSI গ্যাসের চাপ থাকার কথা থাকলেও পাচ্ছেন 2 থেকে 3 PSI। ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। তাই আর্থিক লোকসানে পড়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। আমাদের শ্রমিকগুলা হাজিরা ঠিকই আমরা দিচ্ছি, কিন্তু আমরা প্রোডাকশন পাচ্ছি না। এতে কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে এবং কোম্পানির সঠিকভাবে একবারে বেতন দেওয়ার কষ্ট হইতেছে, তবুও কোম্পানি বেতন দেওয়া এই ফ্যাক্টরিটা চালু রেখেছে। এতে মালিক পক্ষ অনেক ক্ষতি সাধন হচ্ছে। এবং আমাদেরকে এই যে শিপমেন্ট, আমাদের যে প্রোডাকশন আমরা যে সেল করি, এই সেলগুলাও আমরা ঠিক মতে তাদেরকে ডেলিভারি দিতে পারছি না। এই জন্য আমাদেরকে কোম্পানি বেসিক্যালি আর্থিকভাবে ক্ষতি সাধন হচ্ছে এই গ্যাসের না থাকার কারণে। গ্যাস আমাদেরকে অনেক ক্ষতি করতেছে ফ্যাক্টরি চালানোর জন্য। এবং আমাদেরকে আরবি আবার লাইন একটা নিছি আমরা আরবি থেকে, এখান থেকে কিছু আমরা ব্রেকআপ দিচ্ছি, তারপরেও আমাদের ফুলভাবে আমরা গ্যাস চালাতে পারতেছি না। এবার আমাদের কস্টিংটা আরবি চালানোর কারণে অনেক বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার পরে কোম্পানি আর্থিকভাবেই এখানে ক্ষতি হচ্ছে। এইভাবে গ্যাস সংকটের কথা স্বীকার করে এই কর্মকর্তা বলেন, সংকট কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। বর্তমানে দেশীয় গ্যাসের উৎপাদন এবং বিদেশ থেকে এলএনজি আমদানি উভয়টাই বর্তমানে চাহিদা অনুপাতে সরবরাহ করা সম্ভবপর হচ্ছে না। এই জন্যই আসলে জিটিসিএল আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারছে না। আমরাও গ্রাহক প্রান্তে আমরা আসলে যথাযথ চাপে গ্যাস সরবরাহ করতে পারছি না। মূলত এই জন্যই বিভিন্ন ইন্ডাস্ট্রি বলেন, বিভিন্ন বাসাবাড়ি বলেন, সর্বত্রই কিছুটা গ্যাসের সংকট রয়েছে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছে দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য এবং যতটুকু সম্ভব বাড়িয়ে সরবরাহ ব্যবস্থা উন্নত করার জন্য এবং সাথে সাথে এলএনজি আমদানির মাধ্যমে সংকটটা কাটানোর জন্য চেষ্টা করছে। আশা করি অতি শীঘ্রই এটা ইনশাআল্লাহ সমাধান। ইমরুল কায়েস, RTV। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গ্যাস সংকটের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছেন কিনা? ছিন্তিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকৈর টান কালিয়াকৈর আবাসিক এলাকায়। এখানে একটি বাসাতে আমি সকাল থেকে অপেক্ষা করতেছি এবং দেখতেছি যে এই বাসা বাড়িতে প্রায় 1 বছর ধরে গ্যাস সংকট দেখা দিয়েছে। সেই গ্যাস সংকটের যে গ্রাহক রয়েছে তারা আমাকে জানিয়েছেন যে 1 বছর ধরে তারা কিন্তু বিল দিচ্ছেন এবং বিল গুনছেন, কিন্তু লাইনে গ্যাস নেই, যার ফলে তারা কিন্তু সময় মতো যে রান্না বান্নার কাজটা সেটা কিন্তু সারতে পারছেন না, যার ফলে কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাহত হচ্ছে। আমি এই মুহূর্তে এই যে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়ি একজন যে গৃহিণী রয়েছে তার সাথে কথা বলবো। আসলে এই গ্যাস সংকট আপনাদের কতদিন ধরে আর কি কি সমস্যা? আমাদের গ্যাস নেই প্রায় 1 বছর ধরে। বাচ্চা কাচ্চা লেখাপড়া, সকালবেলা স্কুলে খাওয়া দাওয়া করে যেতে পারে না। জি, এই আপনি শুনলেন এবং দেখেছেন যে গৃহিণী রয়েছে সেই তিনি কিন্তু প্রায় 1 বছর ধরে গ্যাস সংকট, যার ফলে কিন্তু তারা চরম দুর্ভোগে পড়েছে। এদিকে যে আপনাকে একটু জানিয়ে রাখি, গাজীপুরের কালিয়াকৈর কিন্তু প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। সেই শিল্প কারখানা কিন্তু বেশ গ্যাস সংকটের কারণে কিন্তু তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং উৎপাদন ব্যাহতের কারণে কিন্তু বিদেশি যে শিপমেন্ট সেটি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিগুণ খরচেই তারা কিন্তু উৎপাদন করে যাচ্ছে, যার ফলে আগামী যদি এই গ্যাস সংকট সমাধান না হয় তারা অনেক কারখানায় কিন্তু বন্ধর সম্মুখীন হতে যাচ্ছে। আমি আপনাকে বলি যে এদিকে যে কালিয়াকৈর যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রতিদিনই দীর্ঘ লাইন ধরে তারা গ্যাস নিচ্ছেন। গ্যাস সংকট এবং গ্যাসের কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা যে চালক বা যে মোটরসাইকেলের আরোহী রয়েছেন তারা অপেক্ষা করছেন। তবে সব মিলে আমি যে গ্যাস কর্তৃপক্ষ রয়েছে এখানকার সেই কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। তিনি যা জানিয়েছেন বিদেশি যে এলএনজি বা ডিটিসিএল যে
সেগুলো যদি সমাধান না হয় তাহলে এই গ্যাস সংকট কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। যে সিনথিয়া, এই ছিল কালিয়াকৈরের গ্যাস সংকট থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। দিনের বেলা যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এদিকে দিনাজপুর ও হিলিতে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সূর্যের মুখ দেখা যাচ্ছে না। শৈত্যপ্রবাহের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে, ফলে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বৃদ্ধরা জ্বর, কাশি, নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর ও চুয়াডাঙ্গাতেও বেড়েছে শীতের তীব্রতা। সকালে এ দু জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। মধ্য মাঘের হাড় কাঁপানো শীতে জুবুথুবু হয়ে পড়েছে কৃষি জেলা হিসেবে পরিচিত এখানকার সাধারণ মানুষ। তীব্র শীতের কারণে শাকসবজি সহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। গাইবান্ধায় শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের মানুষ। এখানে বোরো আবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি সরিষার আশাতীত ফলন নিয়ে শঙ্কিত কৃষক। পবিত্র শবে মেরাজ আজ ইসলামের এক মহিমান্বিত রজনী। 1446 হিজরি সালের 7 মাস রজবের 26 তারিখে শবে মেরাজ পালিত হয়। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। এ রাতে মহান আল্লাহর নিকট রহমত ও ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ, ঘর কিংবা ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ইবাদত বন্দেগী পালন করেন। সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদের থেকে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নির্ভুল তথ্য সংগ্রহ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় নির্বাচন কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। নির্বাচন কমিশনের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলছে ভোটার তালিকায় হালনাগাদ কার্যক্রম। সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করছে। 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। উপজেলায় পৌরসভা সহ 5টি ইউনিয়নে 49 জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও 11 জন সুপারভাইজার সার্বক্ষণিক তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। জন্ম নিবন্ধন, স্কুল কলেজের সনদ সহ প্রয়োজনীয় ডকুমেন্ট ও তথ্য প্রদান করে ভোটার হতে পারছে স্থানীয়রা। 8 পর্যন্ত আমাদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে বেশিরভাগই পড়ছে আমাদের স্টুডেন্ট পর্যায়ে যারা, এবং আমাদের এই স্টুডেন্টরা দেখা গেছে তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে। এই পর্যন্ত যাদের বাড়ি যাচ্ছে তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছে, এবং যে আমাদের যা যা প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলা তারা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাপারে সহযোগিতা করতেছে। 20 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা প্রতিদিন বাড়ি বাড়ি যাচ্ছি এবং আগ্রহ তো সবার দেখতেছি খুব ভালো। নতুন ভোটারেরও আগ্রহ আছে, আবার পুরাতন অনেকেই বাকি ছিল তারও আগ্রহী এসে এখন কাজটা করে নিতেছে। তবে এখন প্রথম দিকে যে সমস্যাটা ফিল করতেছে সেটা হচ্ছে অনেকের কাগজপত্র প্রপার মানে নাই। তবে তারা খুব আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি এগুলো সংগ্রহ করবে, এবং কাগজ অল্প কিছু ঘাটতি থাকলে এগুলো আমরা নাম এন্ট্রি করে নিতেছি এবং তারা খুব শীঘ্রই কাগজগুলো আমাদের কাছে আবার জমা দিবে। আমরা তো প্রতিদিন এলাকায় আসতেছি, তারা আমাদের সাথে যোগাযোগ করে। উৎসাহ উদ্দীপনা নিয়ে তথ্য প্রদান করছে নতুন ভোটার ও তাদের অভিভাবকরা। নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে স্বস্তি প্রকাশ করছেন তারা। আমি ভোটার হতে পারি না, বিভিন্ন কাগজপত্র জটিলতার কারণে, সমস্যার কারণে এখন আমি নতুন করে ম্যাডাম আসছে ভোটার হতে চাই। এনআইডি কার্ড তো অনেক মূল্যবান একটা জিনিস। তারপরে স্যার নিজ দায়িত্বে আমাদের বাসায় আসছে, নিতেছে। তার চেয়েও ভালো কথা আমার যখন এনআইডিটা হয়ে যাবে আমি কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবো। জীবনের প্রথম ভোটটা, অনুভূতিটা প্রকাশ করার মতো না। বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে একজন আইসা আমার বাসাতে ভোটার হালকানাদের কাজটা করতেছে, সেটার জন্যই তো আমরা আসলে আন্তরিকভাবে আনন্দিত। নির্ভুল তথ্য সংগ্রহ ও সবাইকে ভোটার তালিকার আওতায় আনতে প্রয়োজনীয় নির্দেশনার কথা জানান এই নির্বাচন কর্মকর্তা। ভোটার তালিকা হালনাগাদ করতে গেলে তা তথ্যের বিশুদ্ধতার জন্য, অর্থাৎ একজন ব্যক্তি যাতে সঠিক তথ্য দিয়ে ভোটার হতে পারেন সেজন্য তাদেরকে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা কি কি কাগজ নিয়ে মূলত একজনকে ভোটার করবেন। তার মধ্যে প্রথমেই হচ্ছে যে একজন ব্যক্তির অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে, এবং সেই সঙ্গে যদি তিনি পাবলিক সার্টিফিকেটধারী হন তাহলে তার সার্টিফিকেটের ফটোকপি, তার পিতা মাতা
পিতামাতা, ভাই বোন, চাচা চাচি যদি তাদের আইডি কার্ড থাকে, অর্থাৎ পরিবারের সদস্যদের আইডি কার্ডের কপি, জাতীয়তা সনদ বা নাগরিকত্ব সনদ, এগুলো একজন ভোটারকে একজন তথ্য সংগ্রহকারীর কাছে প্রোভাইড করতে হবে, যাতে তিনি সুষ্ঠু এবং সুন্দরভাবে তার তথ্যগুলো পূরণ করতে পারে। এবং আমরা যদি সঠিক তথ্যে কাউকে ভোটার করতে পারি, ভবিষ্যতে তিনি যে জাতীয় পরিচয়পত্র পাবেন সেটাও থাকবে নির্ভুল, এবং সেক্ষেত্রে সে আর ভবিষ্যতে ভোগান্তির শিকারও হবে না সংশোধনের জন্য। ভুল তথ্য ভোটারের ভোগান্তি বাড়ায়, তাই সঠিকভাবে হালনাগাদের দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। খেলার খবর BPL। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ টিকে থাকার লড়াইয়ে আলাদা ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনার প্রতিপক্ষ প্লে অফ নিশ্চিত করা ফরচুন বরিশাল। 9 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তালিকার 5-এ মেহেদী হাসান মিরাজের দল। সেরা 4-এ খেলতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। ম্যাচ শুরু দুপুর 1টায়। দিনের অন্য ম্যাচে দুর্বার রাজশাহী নামবে বাদ পড়া সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। সবশেষ 2 ম্যাচে রংপুরকে হারিয়ে দারুণ ছন্দে তাসকিন বিজয়রা। এই ম্যাচে জয় পেলেও তাকিয়ে থাকতে হবে খুলনার দিকে। ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।